কেমন আছো ছাত্রছাত্রীরা? আমি সুলতান স্যার। আজকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়। কি অধ্যায় আছে না, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। আমরা এর আগে পার্ট 1 এবং পার্ট 2 করেছিলাম। এরপরে আমরা পার্ট 3টা আজকে শুরু হবে। তো প্রত্যেক দিনের মতোই দেখো তোমাদের টেক্সট বুকটা আছে, আর এইদিকে তোমরা দেখতে পাবে যে তোমাদের যেটা সূচিপত্র সেটা দেখতে পারছো। এবং আজকে কি আছে? আজকে দেখো, আজকে আছে যে 1930 দশকে কয়েকটি বিপ্লবী অভ্যুত্থান, যেমন হচ্ছে মাস্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ। দেখো, মাস্টারদা সূর্য সেনের অবদানগুলো তোমরা এখানে স্পষ্ট দেখতে পাবে, এবং মাস্টারদা সূর্য সেন আমাদের স্বাধীনতা সংগ্রামে কতটা ভূমিকা রেখেছিল সেইগুলো এখানে একেবারে সুন্দরভাবে দেয়া আছে। তো দেখো, কথা না বলে আমি চলে যাই একেবারে মেটেরিয়ালসে। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের উদ্ভুত্থান ঘটে। কত না সালটা মনে রাখবে, 1930 খ্রিস্টাব্দে। কোথায় না চট্টগ্রামে। কে না, মাস্টারদা সূর্য সেন। তা তিনি এবং তেনার যারা অনুগ্রামী ছিল তারা সবাই মিলে বিপ্লবের একটা অভ্যুত্থান ঘটালো, একটা বিপ্লব বা রেভলিউশন করলো। একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ সিংহ আরো বরিশাল আক্রমণ চালানো হয়। এই পরিকল্পনা অনুযায়ী কি সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে কি হলো, 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো, যেখানে অস্ত্র তৈরি হয়। সেই অস্ত্রাগার লুণ্ঠন হলো কত, 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল। কোথায় না চট্টগ্রামে। চট্টগ্রামের থেকে যেখানে অস্ত্র তৈরি, ব্রিটিশ কোম্পানিরা অস্ত্র তৈরি করে, বন্দুক তৈরি করে, বোমা, সেই সমস্ত কিছু কি হলো, লুণ্ঠন করা হলো। এবং বিপ্লবীরা কি করলো, তারা লুণ্ঠন করলো, এবং অস্ত্রঘর লুট করার পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয়। তো লুণ্ঠন করে দিয়ে তারা কি করলো না, এই যে জালালাবাদ পাহাড় আছে ওখানে আশ্রয় নিল। সেখানে ব্রিটিশ সেনাদের সঙ্গে বিপ্লবীদের একটা বিশাল লড়াই হলো। লড়াই হওয়ার ফলে কি হলো, যে 11 জন সঙ্গী সাথী তার নিহত হলো, মারা গেল। এবং তারা এই গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনা করে সেখান থেকে তারা চলে গেল। তাহলে কজন মারা গেল না, 11 জন মারা গেল। এবং তারা এই গেরিলা পদ্ধতির মাধ্যমে বেরিয়ে গিয়ে গেল বিভিন্ন জায়গায়, চারিদিকে ছড়িয়ে পড়লো, মানে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়লো। কিন্তু সূর্য সেনের সঙ্গে কে কে ছিল? সূর্যের সঙ্গে ছিল গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল ও নির্মল সেন বা হিমাংশু সেন এবং বিনোদ দত্ত প্রমুখ সূর্য সেনের সঙ্গে তারা ছিল। এবং সূর্য সেন কি হলো, 1933 খ্রিস্টাব্দে ধরা পড়ে গেল। সালটা তোমরা মনে রাখবে, কত লুণ্ঠন হয়েছিল, কতই 1930 খ্রিস্টাব্দে। এবং তার 3 বছর পরে 1933 খ্রিস্টাব্দে সূর্য সেন ধরা পড়লেন, এবং এই সূর্য সেনকে 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি ফাঁসি দেয়া হলো। এরপরে আমরা দেখে নিব বিনয় বাদল ও দীনেশ ও অলিন্দ অভিযান। তোমরা বিনয় বাদল দীনেশ তোমরা অনেকবার শুনেছো। তো এই বিনয় এবং বাদল এবং দীনেশের যে ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান ছিল সেটা আমরা একটু দেখে নিই। 1930 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং এ কি আক্রমণ করেন। 3 জনে কি করলো না, রাইটার্স বিল্ডিং এ আক্রমণ করেছিল। তো তাদেরকে সাহায্য করেছিল কে? সাহায্য করেছিল হচ্ছে রসময় সুর ও নিকুঞ্জ সেন। এই দুজন তাদেরকে সাহায্য করেছিল রাইটার্স বিল্ডিং এ আক্রমণ করার জন্য। তারা রাইটার্স বিল্ডিং এ আক্রমণ করে কি করলো, তারা রাইটার্স বিল্ডিং এ আক্রমণ করে যারা কারা বিভাগের ইন্সপেক্টর ছিলেন, কে না সিমসন সহ 2 জনকে হত্যা করলো। সিমসন যে ছিল কারা বিভাগের ইন্সপেক্টর তাকে হত্যা করলো, তার সঙ্গে আরো 2 জনকে হত্যা করলো। এবং পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদেরকে দীর্ঘক্ষণ যে তাদের লড়াই চললো, এবং শেষ মুহূর্তে যখন তারা ধরা পড়ে যাবার অবস্থায় ছিল তখন বাদল বিষ খেয়ে মারা গেল। এবং কয়েকদিন পরে আহত অবস্থায় কি বিনয়ের মৃত্যু হলো। বিনয় আহত অবস্থায় ধরা পড়েছিল, তো তারও মৃত্যু হলো। এবং দিনে সুস্থ হয়ে উঠলে তার কি ফাঁসি হলো। তাহলে বাদল, বিনয় এবং দীনেশ 3 জনই মৃত্যুবরণ করলে এই দেশের স্বাধীনতার জন্য। তারা স্বাধীনতার জন্য ব্রিটিশ অফিসারকে হত্যা করেছিল, এবং এই মেসেজ দিয়েছিল যে আমরা এই পরাধীন ভারত আর চাই না, এবং আমাদেরকে স্বাধীনতা দেয়া হোক।
এবার আমরা দেখবো ভগৎ সিং। দেখো ভগৎ সিং এর যে অবদান সেগুলো আমরা একটু দেখে নেব, এবং ভগৎ সিং কি কি করেছিল সেটা আমরা একটু বুঝে নেব। দেখো, পাঞ্জাবে চন্দ্রশেখর আজাদ এর প্রতিবাদী হিন্দুস্তান রিপাবলিক পার্টির সদস্য পদ নিয়েছিলেন ভগৎ সিং। তাহলে পাঞ্জাবে যে চন্দ্রশেখর আজাদ ছিলেন, তেনার সদস্য ছিলেন, পার্টির সদস্য ছিলেন কে? ভগৎ সিং। কিন্তু পরবর্তীতে তিনি নিজে একটা পার্টি তৈরি করলেন, যার নাম দিলেন হচ্ছে নওজওয়ান ভারত সভা সংগঠন। তিনি এটা নিজে থেকে করেছিলেন, এবং তার সঙ্গে কে কে মূল, তার সঙ্গে যারা ছিল তার মধ্যে প্রধানতম হলো রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান। এই দুজন কিন্তু ভগৎ সিং এর সঙ্গে তারা খুবই ভাবে জড়িত ছিল, এবং কাকুরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং এবং তার সহযোগীদের বিরুদ্ধে কি কাকুরি ষড়যন্ত্র মামলা করে 1925 খ্রিস্টাব্দে। তাহলে কাকুরি যে স্টেশন আছে সেই রেলের ওখানে ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির জন্য এনার যারা সহকর্মী ছিল এবং ভগৎ সিং এদের বিরুদ্ধে মামলা করা হলো। এই মামলায় রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ চারজনের ফাঁসি হয়। তাহলে কে কে কার কার ফাঁসি হলো? না, আশফাকুল্লাহ খান তার ফাঁসি হলো, রামপ্রসাদ বিসমিল তাদের সব ফাঁসি হয়ে গেল। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লাজপাত রায়ের মৃত্যুর প্রতিশোধ, এই যে লাজপাত রায় কি হয়েছিল না, ব্রিটিশ পুলিশের হাতে নিহত হয়েছিল, এর প্রতিশোধ নেওয়ার জন্য ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার কে না স্যান্ডার্সকে হত্যা করেন। এবার এই হত্যাটা করার পরে 1929 খ্রিস্টাব্দে 8 এপ্রিল আইনসভার কক্ষে ভগৎ সিং এবং কি বটুকেশ্বর দত্ত বোমা ফেলেন। যে আইনসভা ছিল ব্রিটিশদের আইনসভা, সেখানে তারা বোমা ফেললো। তখন কিন্তু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ কিন্তু চলছিল, কেন? স্বাধীনতার জন্য। ব্রিটিশদের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে যাতে মুক্তি পাওয়া যায়, সেই কারণে এই সমস্ত মহান ব্যক্তিরা তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে লড়াই করছিলেন। দেখো, এই দুজন কি তারা আইনসভায় বম ফেলার পরে তারা নিজেরা স্বইচ্ছায় দুজনে ধরা দিল। তারা কি করলো? স্বইচ্ছায় ধরা দিল। সেই ঘটনায় বিপ্লবী রাজগুরু সুখদেব সহ অনেকে ধরা পড়েন। কি কি? সুখদেব, রাজগুরু এদের সকলে ধরা পড়ে, এবং সেই মামলার 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয়। এই ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু তাদের ফাঁসি হয়। এরপরে চলো, এরপরে আমরা দেখবো 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কি অহিংস সত্যাগ্রহের আদর্শ সব সময় টিকে ছিল না। গান্ধী নিজেই করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিলেন। তিনি কিন্তু এই যে অহিংসার উপরে আর টিকে থাকতে পারলেন না, তিনি কিন্তু এই ডাক দিলেন কি করেঙ্গে ইয়া মরেঙ্গে। তাহলে যে আন্দোলনের মেজাজ বদলে দিয়েছিল। তখন কিন্তু গান্ধীজির আদর্শ যারা ছিল তারা কিন্তু অহিংসাকেই অবলম্বন করে চলতো, কিন্তু গান্ধীজি দেখলো যে অহিংসা থেকে, যখন দেখলো অহিংসার মাধ্যমে কি স্বাধীনতা অর্জন পাওয়া যাচ্ছে না, তখন তিনি এই করেঙ্গে ইয়া মারেঙ্গে এই ডাকটা দিলেন, হয় করব আর না হলে মরবো। ব্রিটিশ শাসনের প্রতি তার বক্তব্য ছিল ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাক। এই যে ভারত ছাড়ো, এটার মানে কি যে ভারত, ব্রিটিশ তোমরা ভারত ছেড়ে চলে যাও, এটা আমাদের দেশ, এটাই আইন আমাদের চলবে, এতে শাসন আমাদের চলবে। পাশাপাশি ভারত জোড়ো আন্দোলনের নানান অংশের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিয়েছিল। ওই বছরই 9 আগস্ট ব্রিটিশ সরকার আন্দোলনের প্রধান নেতাদের গ্রেপ্তার করে। সেই দিন নেতৃত্ববিহীন সাধারণ মানুষ ভারতের নানান জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যায়। তাহলে কি হলো? সমস্ত কিন্তু যারা নেতা ছিল তাদেরকে অ্যারেস্ট করা হলো, জেলে হেফাজতে নিয়ে গেল, কিন্তু সাধারণ মানুষ তখন একজোট হয়ে সেই আন্দোলন সংগঠিত করতে থাকলো। তাহলে বুঝতেই পারছো আস্তে আস্তে ক্রমে ক্রমে কিন্তু স্বাধীনতার জন্য প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দিতে শুরু করছে, এবং পরপর করে এক একটা জিনিস ঘটে চলছে। দেখো, ভারত ছাড়ো যে আন্দোলন হয়েছিল, সেই ভারত ছাড়ো আন্দোলন কি প্রথম দিকে কি হয়েছিল না, প্রথম দিকে হচ্ছে যে একেবারে শহর কেন্দ্রিক। ভারত ছাড়ো মানে কি ভারতকে ছেড়ে দিয়ে ব্রিটিশ তোমরা চলে যাও। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ, এটা কত সালে হয়েছিল না 1942 খ্রিস্টাব্দে। নেতৃত্ব কে ছিল, প্রধান নেতা কে ছিল না মহাত্মা গান্ধী। মূল বক্তব্য বুঝতেই পারছো। আর এটা কিন্তু শহরের হলেও আস্তে আস্তে কি
পুরো গ্রামগঞ্জ চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা কি হরতাল বিক্ষোভ মিছিলের পাশাপাশি নানান জায়গায় কি জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘাত হয়েছিল। এই আন্দোলনে কি হয়েছিল, বিভিন্ন জায়গায় হরতাল করা হয়েছে, কাজ বন্ধ করা হয়েছে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেনি মানুষ, হরতাল করা হয়েছে, অনেক জায়গায় বিক্ষোভ মিছিল করা হয়েছে, বহু মানুষ একত্রিত হয়ে মিছিল করেছে এবং পাশাপাশি কিন্তু পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে বহু জায়গায় সংঘাত হয়। এইভাবে এই যে ভারত ছাড়ো আন্দোলন, এই পুরো আন্দোলনটা সংগঠিত হয়। এতে কিন্তু বহু ছাত্র, গ্রামের মানুষ, শহরের মানুষ সব একত্রভাবে এইটা যে আন্দোলনটা সংগঠিত করা হয়েছিল। দেখো জাতীয় সরকার তৈরি করেছিল, দেখো এখানে কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি না, ভারত ছাড়ো যে হয়েছিল, যেটা আগস্ট মাসের মাঝামাঝি সময়কে শহর থেকে কি আন্দোলন ভরকেন্দ্র গ্রামের দিকে সরে যেতে থাকে। যেটা শহর থেকে শুরু হয়েছিল আস্তে আস্তে কি হলো, গ্রামের দিকে ব্যাপক মানুষ কৃষক আন্দোলন যোগ দেয়। বিভিন্ন অঞ্চলে যোগের ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হয়, বিভিন্ন জায়গা কি অচল করে দেয়। এমনকি কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার তৈরি করেছিল, মানে নিজের দেশের জাতীয় সরকার হিসাবে তারা বললো এটা আমাদের জাতীয় সরকার গঠন করলো। এইগুলোই হয়েছিল এই আন্দোলনে। ওকে, এটা পরিষ্কার হলো। এবং এইটা পুরো ভারত ছাড়ো আন্দোলনটা সরকার কিন্তু পুলিশ এবং সৈন্যবাহিনী ব্যাপকভাবে ব্যবহার করেছিল দমনের জন্য। এবং 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের এত বড় বিদ্রোহ যে ভারতে আর হয়নি। এই যে 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল, সেই রূপ ভারত ছাড়ো আন্দোলনটা একটা বিশাল আকার ধারণ করেছিল। বুঝতে পেরেছ? এরপরে আমরা চলে যাব টুকরো কথা বা তাম্রলিপ্ত জাতীয় সরকার। এখন এর আগে আমি একটু বলে দিই ভারত ছাড়ো আন্দোলনটা কি, তোমরা বুঝতে পারলে যে সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামে শহর সবাই একজোট হয়ে তারা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কি করলো, আন্দোলন করলো এবং ব্রিটিশ সরকারের বিপক্ষে একজোট হলো। এইটা হলো এই যে একটা দারুণ মেসেজ গেল ব্রিটিশ সরকারের কাছে যে এই দেশে আর আমাদের সাম্রাজ্য বা আমাদের যে এদের প্রতি শোষণ শাসন সেটা চালানো যাবে না। ওকে, এরপরে দেখো টুকরো কথা, যদি তাম্রলিপ্ত জাতীয় সরকার যদি দেখো, মেদিনীপুরের তমলুক মহকুমার সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে কি তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। কাকে কেন্দ্র করে না, কোথায় হয়েছিল, মেদিনীপুরে। কোথায়, তমলুক মহকুমায়। কার না, সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে কি হয়েছিল না তাম্রলিপ্ত জাতীয় সরকার, যাকে গঠিত করে। তোমরা বললাম না কিছু কিছু জাতীয় সরকার গঠন হয়েছিল এর আগেটা, তো সেটার মধ্যে এটা একটা। 1942 খ্রিস্টাব্দে 8 সেপ্টেম্বর জৈনিক মিল মালিক খাদ্যশস্য পাচার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘাত বাঁধে। তারপর থেকে তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম বা ভগবানপুর প্রভৃতি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। 29 সেপ্টেম্বর অনেক মানুষ মিছিল করে থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ গুলি চালায়। তমলুকের বিদ্যা এবং বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান। কে মারা যান না, মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা উনি কিন্তু পুলিশের গুলিতে মারা যান। এবং পরে ঘূর্ণিঝড়ে মেদিনীপুরে জালালাবাদ পাহাড়ের সূর্য সেন ও তার সহযোগীদের সঙ্গে ব্রিটিশ সুস্পষ্ট মূল। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছো, একে দেখতে পেলে কি দেখতে পেলে না, মাতঙ্গিনী হাজরা উনি কিন্তু এই তমলুক যে তম্যলিপ্ত যেটা সরকার গঠন হয়েছিল বা তমলুকে যে সমস্যার বা আন্দোলন হয়েছিল সেটাই নেতৃত্ব দান করেছে। এবং এই মাতঙ্গিনী হাজরা মারা গেলেন। এবং কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে, সরকারি তরফে যথেষ্ট ত্রাণ পাঠানো হয়নি। ফলে কি তমলুলিপ্ত জাতীয় সরকারের উদ্যোগী দুর্গম মানুষের সহায়তায় স্বেচ্ছাসেবকরা কাজ করতে থাকে। এই যে সরকার গঠন করা হলো তখন কিন্তু কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল, সাধারণ মানুষের কি খাদ্য বস্ত্র প্রয়োজন ছিল, তখন ব্রিটিশ সরকার কিন্তু সেই রূপ পাঠায়নি। এই তমলুক সরকারের যে স্বেচ্ছাসেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। পাশাপাশি ধনী ব্যক্তিদের বাড়তি ধান গরিবদের মধ্যে কি ত্রাণ পাঠানো হয়নি। ফলে তমলুলিপ্ত জাতীয় সরকারের উদ্যোগেই দুর্গত মানুষদের সহায়তায় স্বেচ্ছাসেবকরা কাজ করতে থাকেন।
ঠিক আছে। এবং 1944 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর পর্যন্ত এই তম্য বা তাম্যলিপ্ত জাতীয় সরকার এটা টিকে ছিল। এরপরে আমরা টুকরো কথা দেখে নেবো ভারতের রাজনীতি ও অর্থনীতির উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। তোমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবটা দেখেছো যে কতটা ভারতের প্রতি প্রভাব পড়েছিল। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ হোক আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, ভারত কিন্তু সরাসরি ভাবে বিশ্বযুদ্ধের সঙ্গে লিপ্ত ছিল না, কিন্তু যেহেতু এটা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারত ছিল, ব্রিটিশরা এখানে সাম্রাজ্য গড়েছিল, সে জন্য একেবারে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু এই ভারত জড়িয়ে পড়েছিল এই যুদ্ধের সঙ্গে। 1942 খ্রিস্টাব্দের একদিকে ভারত যখন ভারত ছাড়ো আন্দোলন জোরদার, অন্যদিকে পৃথিবী জুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে শুরু হয়েছিল, তো 42 সালে তো সেটা একটা একেবারে বিশাল মাত্রা নিয়েছে। সেই যুদ্ধ একদিকে ছিল জার্মানি, ইতালি, জাপান, অন্যদিকে কি ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও সোভিয়েত রাশিয়া। তাহলে এখানে কি, যেহেতু ইংল্যান্ড ছিল, সেই ইংল্যান্ড তাদের টাকার প্রয়োজন, সৈন্যর প্রয়োজন, সেই সমস্ত কিছু কি করতো, ভারত থেকে সৈন্য নিয়ে যেত, এবং ভারতের যে কর আছে সেই করকে তারা বাড়িয়ে দিয়ে এখান থেকে টাকা শোষণ করে নিয়ে যেত যুদ্ধের ব্যবহার করার জন্য। তো সেইগুলো চলছিল। 1940 খ্রিস্টাব্দে নাগাদ ফ্রান্স, ইংল্যান্ড, জার্মান আক্রমণের কি কোণঠাসা হয়ে পড়ে। 1941 খ্রিস্টাব্দে জাপান জোর কদমে যুদ্ধ যোগ দিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতে জড়িয়ে পড়ার 1940 খ্রিস্টাব্দে নাগাদ। এরা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হলো না, জাপান যোগদান করলে সেটাকে কি হলো, জার্মানি এবং ইতালি ও জার্মানি এরা অনেক আগিয়ে যায় জাপানের সহযোগে। তাই এর কিন্তু অনেক টাকার প্রয়োজন ছিল ইংল্যান্ডের, ফ্রান্সের এবং সোভিয়েত রাশিয়ার। তারা কি করলো, এই ইংল্যান্ড কি করলো, যেখানে যেখানে তারা কলোনি স্থাপন করেছিল সেখান থেকে টাকা লুটতে শুরু করলো, এবং এই ভারতেও তার একটা বিশাল বড় প্রভাব পড়েছিল। তখন 1942 খ্রিস্টাব্দে কি আমেরিকা ও সোভিয়েত রাশিয়া ও ভারতীয়দের দাবির ব্যাপারে সহানুভূতি দেখায়। তার ফলে স্যার স্ট্যাফোর্ড কিপটনের নেতৃত্বে একটি দল ভারতে আসে। কিপটন প্রতিশ্রুতি দেন যুদ্ধের পর ভারতকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হবে। একদিক দিয়ে যেমন তাদের সব প্রয়োজন ছিল, এদিক দিয়ে কি হলো, ভারতীয়রা ভারত ছাড়ো আন্দোলন একটা ব্যাপকভাবে, যেমন ধরো বিশ্বযুদ্ধ থেকে ইংরেজরা একেবারে সরাসরি ভাবে যুক্ত, তাই তারা ব্যতিব্যস্ত বিশ্বযুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে, এবং ভারতীয়রাও কিন্তু এখানে দেশের ভিতরে ব্রিটিশ দিকে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করলো এবং বিভিন্ন সংগ্রাম আন্দোলন করলো। তখন তারা কি করলো, যারা প্রতিশ্রুতি দিল যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে ভারতকে তাকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হবে। এদিকে যুদ্ধের ফলে খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল। তাহলে যুদ্ধের সময় কিন্তু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই ভারতকে একটা প্রতিশ্রুতি দিল, এবং খাদ্য ও মুদ্রাস্ফীতি কিন্তু ভারতের দারুণ হয়েছিল। গান্ধীও এই সময় ডাক দেন ব্রিটিশ ভারত ছাড়ো। গান্ধীজি কিন্তু এতদিন যে একেবারেই অহিংসার সঙ্গে ছিলেন, উনিও কিন্তু ভারত ছাড়ো ডাক দিলেন। পাশাপাশি কিন্তু সুভাষচন্দ্র বসু সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিশ্বযুদ্ধের পরিস্থিতিকে ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কাজে লাগাতে হবে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার যে ব্যতিব্যস্ত হয়ে আছে, এই সময়ে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে হটানো সম্ভব, না হলে কিন্তু যুদ্ধ হয়ে গেলে আর সরানো সম্ভব নয়। তাই নেতাজিও চেষ্টায় তিনি আজাদিন ফৌজ গঠন করেছিলেন এবং লড়াই করেছিলেন যাতে ইংরেজ সরকারের কাছ থেকে মুক্তি পাওয়া যায়। তো কেমন লাগলো তোমাদেরকে এই ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাদের স্কুলবালা ইউটিউব চ্যানেল বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের কিন্তু স্কুলবালা www.schoolbala.info একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন, সমস্ত সাবজেক্টের পেয়ে যাবে। তো অবশ্যই ভিজিট করো তোমরা আমাদের ওয়েবসাইটে। আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।